অস্কার সেসব সিনেমাকেই দেখবে যেগুলো মানুষকে মোটিভেট করে, লার্ন করে, শেখায়। আমরা খ্রিস্টমাস আমরা সবাই জানি, যে কোনো সিনেমা যদি দেখি, ইনসেপশন দেখি, যে কোনো দেখি, মানে মানুষকে শেখায় অ্যাবাউট টাইম, অ্যাবাউট সায়েন্স, এভরিথিং, যেটা নোলান দেখি। মানে আমি একটা যে ক্যারেক্টারটা প্লে করেছি এখানে, এটা মানে অনেকে মানে এক্সপিরিয়েন্স থাকার পর তাকে সেটা দেওয়া হয়, কিন্তু আমি এটা প্রথমবারেই পেয়ে গেছি। এটা আমার কাছে খুব মানে লাকি ব্যাপার, মানে ডিরেক্টর এবং প্রডিউসার দেখে দিয়েছে, এটা খুবই লাকি ব্যাপার। প্রেজেন্টেশন ইজ দ্য মেন থিং। জওয়ানের কি গল্প, কি গল্প, বাবাকে মেরেছে, ছেলে বদনাম হচ্ছে, এটাই তো গল্প। ওই সেম জিনিসটাই, কিন্তু সেম খাদারও সেম, বাবাকে মেরেছে ছেলে বদনাম হচ্ছে, ডিফারেন্ট ইজ প্রেজেন্টেশন। কিছুদিন আগে অঙ্কুশ ট্রোল হয়েছিল একটা কথা, কাউকে বলেছিল, এক সেন্টেন্সে বলে অঙ্কুশ একদম ভুল বলে। 7টা টপিক থাকে যার উপরই সমস্ত গল্প সাজানো থাকে, কারণের জন্য একই গল্প, বললাম একই গল্প, সব গল্প একই, ক্রিস্টি একই গল্প, বাবাকে মেরেছে না, গল্পটা আলটিমেটলি একই, ওটাকে প্রেজেন্টেশন আমি কিভাবে করছি তার উপর পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ রাজবাড়ির রহস্যর পুরো টিমকে আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং নিজেদের আপকামিং শর্ট ফিল্মটা সম্পর্কে এতগুলো ইনসাইটস দেওয়ার জন্য। সবাই কিন্তু 17ই জানুয়ারি ফেসবুকে চোখ রাখবেন, সিনেমাটা রিলিজ হচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড, আর যারা এখনও অবধি ট্রেলার দেখেননি, ট্রেলার কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা দেখার পর এবং ট্রেলারটা দেখার পর আপনারা প্রত্যেকে ভীষণভাবে ইমপ্রেসড হবেন যে সিনেমাটা পুরোটা দেখার। থ্যাংক ইউ। আর আপনাদের জেনুইন ফিডব্যাকগুলো কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু। আজকে আমাদের যারা গেস্ট তারা অনসম্বল কাস্ট অফ রাজবাড়ি রহস্য। ট্রেলার কিন্তু অলরেডি বেরিয়ে গেছে ইউটিউবে, আর পুরো টিম আমাদের সাথে আছে টু হ্যাভ আ ডিসকাশন অ্যাবাউট দ্য শর্ট ফিল্ম দ্যাট ইজ গোয়িং টু কাম। আমরা অনেক কথা বলবো, এই সিনেমাটা কিভাবে করার আইডিয়া আসলো, কারা কারা এই সিনেমার সাথে জড়িত। শুরু করছি একদম ডিরেক্টরের সাথেই কথা বলে। সো শুভম আমাদের সাথে আছে, আর অরিজিৎ আমাদের সাথে আছে। সে সিনেমাটায় কী রোল প্লে করেছে সেটা অরিজিতের থেকেই জানবো, বাট শুরুতেই যাব শুভমের কাছে। তো শুভম, এই আইডিয়াটা ফার্স্টে তোমার মাথাতেই এসেছিল? ইয়েস, আইডিয়াটা স্টার্ট হয় এইভাবে, কারণ নিজে তো আমি অবশ্যই মুভি লাভার, তো তার জন্য আমি কারণ রিসেন্ট আমরা বেঙ্গলি সিনেমাতে তো অনেক কমার্শিয়াল সিনেমাস, অনেক আমরা সিনেমাস দেখছি থ্রিল দিয়েও বানাচ্ছে, বাট আমার খুব ইচ্ছা ছিল একটা মেগা সিনেমা বানানোর, মানে হিউজ স্টোরি কনসেপ্টে, যেটা আমাদের অ্যাকচুয়ালি বাংলা সিনেমার ঐতিহ্য, যেটা আমরা সবাই ছোটোবেলায় দেখেছি, যে একটা মানে রাজার কাহিনী, একটা জমিদারের কাহিনী। তো সেখান থেকে আমার ইন্সপিরেশনটা আরও আসে, দিয়ে এই কাহিনীটা ঠাকুমা আরও বানাই। দিদাদের ইয়েস কাছে ইয়েস গল্প ইয়েস শুনেছি। ইয়েস ইয়েস ইয়েস, সেখান থেকে আর ইন্সপায়ারের কাহিনীটা বানানো, দিয়ে সুন্দর করে একটু মডার্নাইজেশনও করা ব্যাপারটাকে, ওটা আশা করি মানুষ দেখলে বুঝতে পারবে। তো সব কিছু মিলিয়ে সিনেমার একটা হিউজ কনসেপ্টে বানানো, কারণ এটা আর মানে আমি যদি বলি যে এটা একটা দুটো পার্টেও তো শেষ করা যাবে না, একটা হিউজ স্টোরি এটা। তো ইন্সপিরেশনটা অনেক জায়গা থেকেই নেওয়া, মানে ওই যে বললাম বিভিন্ন মুভি লাভার, বিভিন্ন মানে থ্রিল, হরার, ঠিক আছে, তো সব থেকে নিয়েই সিনেমাটা একসাথে আমি বানিয়েছি প্লটগুলো নিয়ে। পারফেক্ট, পারফেক্ট। সো এই যে সিনেমাটা তোমরা বানিয়েছো, সেটার কি পরের পার্টে প্রিকুয়েল আসতে চলেছে না সিকুয়েল, নাকি এটা সাসপেন্স থাকলেই বেটার? সাসপেন্স থাকলেই বেটার। এটা কি তোমার ডিরেক্টোরিয়াল ডেবিউ? ইয়েস। ওকে, সো প্রফেশনালি এই সিনেমাটা বানানোর আগে তুমি কি করতে? প্রফেশনালি অ্যাজ আমি জার্নালিজম নিয়ে অনার্স করেছি, তো আমার ফ্রেন্ডসরা সব থিয়েটারে আছে এবং সবাই প্রফেশনে আছে, তো তাদের থেকে অনেকটা আমি হেল্পও পেয়েছিলাম, মোটিভেশনও পেয়েছিলাম যে কীভাবে সিনেমাটাকে বেটার বানানো যায়। তো সেইখান থেকে আমার মোটিভেশনটাও আসে, একটু শেখার ইচ্ছাটা আসে যে যে নতুন কিছু করতে হবে আমাদের। তো বাকি আমার এই বন্ধুবান্ধবরাও সাহায্য করে এই প্রজেক্টটাতে, যাদের একটা এক্সপিরিয়েন্স আছে, যেমন থিয়েটার করে। আমার থিয়েটার নেই, মানে আমি করিনি কোনোদিন, আমার কোনোদিন প্র্যাকটিস নেই থিয়েটারে, যারা করে অভিনয় এত বছর ধরে, বাট তারা অনেকটা হেল্প করে প্রজেক্টটাতে করা। বাকি ভিশনটা একটা ছিল, কারণ স্টোরিটা আমি ওখানে লিখি, অ্যাজ আমি বললাম যে আমার মানে নিজেও মুভি লাভার, আমি স্টোরিটা লিখি, স্টোরিটার পরে বাকিটা
তারাও অনেকটা হেল্প করেছে, কন্ট্রিবিউট করেছে কীভাবে সিনসগুলো নিয়ে অনেক কিছু অনেক হেল্প আউট করেছে, সেখান থেকে আইডিয়াটা আরও বেশি আসে অ্যাবাউট দি মুভি। হাউ ডিড ইউ গাইজ কানেক্ট, মানে এই কাস্টিংটা করার কথা কি করে মাথায় আসলো? অ্যাক্টর হিসাবে অঙ্কন, প্রোটাগনিস্ট হিসাবে অরিজিৎ রয়েছে, শাশ্বত রয়েছে, সো হাউ ডিড ইউ গাইজ গেট টুগেদার? সিম্পলি বলতে গেলে আমার অঙ্কনদার সাথে সম্পর্কটা সবার প্রথমে হয়। দাদাকে আমি সবার প্রথম স্টোরিটা বলি। স্টোরিটা আমার 1-1.5 মাস লেগেছিলো লিখতে, অনেক টাইম নিয়ে। তো দাদার সাথে সম্পর্কটা খুব মানে ফ্রেন্ডলি এবং ভালো হয় উইথ টাইম। দাদাকে স্টোরিটা সবার প্রথম আমি শেয়ার করি। তো দাদাও সেম রিয়াকশনে থাকে যে বেঙ্গলি সিনেমা এরমভাবে হচ্ছে না, হলেও আমরা যদি দেখি এটা থিয়েটারে ছাড়ে, বাট নট ইন ইউটিউব, ফেসবুক। আর আমরা এটা ফেসবুকে ছেড়েছি, ট্রেলারটার সিনেমাটাও ফেসবুকেই তাই ছাড়বো। কিন্তু আমরা দেখি খুব ছোটো কনসেপ্টেও সিনেমা হয়, কোনো ছোটো লাভ স্টোরি, কোনো হরর স্টোরি, হিউজ স্টোরিটা করতে চায় না, কারণ সেটার জন্য একটা টিমও ভালো লাগে, একটা কোয়ালিটি লাগবে, প্রোডাকশন হাউস লাগবে, ওরম লাগবে। তো সেখান থেকেই দাদাকে এই প্রবলেমটা আমি বলি যে দাদা এরম ব্যাপার। তো দাদা সেখানে আরও বেশি হেল্প আউট করি কাস্টিংটা নিয়ে। সব দাদারা যারা সাপোর্ট করেছে প্রজেক্টটাতে, তাদের সাপোর্ট ছাড়া প্রজেক্টটা কোনোদিনই হতো না। আমি স্টোরিটা লিখেছি, আমি ডিরেকশনটা দিয়েছি, কিন্তু সবাই জানে যে অভিনয় না করলে কোনোদিন স্টোরি ভালো হয় না, অভিনয় ছাড়া কিচ্ছু হয় না। তো দাদারা সবাই মিলে যে স্টোরিটা শোনে, সেটাকে সাপোর্ট করে, করে এগিয়ে আসে যে আমরা করবো। Improvisation করে ইয়েস আরো। ইয়েস, আরও ইম্প্রোভাইজেশন করে, আরও হেল্প করে, যেটা বেটার হবে প্রজেক্টের জন্য, দিয়ে আরও স্টোরিটাতে আমরা তখন এগোই। একটু অরিজিতের কাছে যাই। ওকে, সো দিস ইজ ইউর অ্যাক্টিং ডেবিউ? না না, নট রিয়েলি। আমি এর আগে ছোট পর্দায় কাজ করেছি একাধিকবার। আমি অনেক সিরিয়াল করেছি, ইভেন ইভেন পুলিশ ফাইলসে কিছু ক্যারেক্টার করেছি, রাশি করেছি, আর টুকটাক কাজ চলতে থাকে। আর ওয়েব সিরিজ করেছি। রিসেন্টলি দেবালয় ভট্টাচার্য একটা ওয়েব সিরিজে কাজ করেছি, যেখানে সৌরভ দাস মানে আমাদের মন্টু পাইলট ওরা রয়েছে। তো নট দ্য ফার্স্ট টাইম। How this project is different from the others that you have talked about right now? এই প্রজেক্টটা বাকি প্রজেক্টটা থেকে আলাদা এই কারণে, কারণ এই প্রজেক্টটা অনেকটা বেশি ঘরোয়া। কারণ এই ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমি সেরকমভাবে কাজ করিনি। ইন দ্যাট সেন্স বললাম কথাটা, যে যেখানে সবার সাথে আমার একটা তুই তাকারি সম্পর্ক। আজকে দেবালয়ের সাথে কাজ করেছি যখন, তখন দেবালয়ের সাথে আমি তুই তাকারি সম্পর্ক না, দেবালয়দা হয়তো আমাকে ওই ওই আমার অভিনয় থ্রু ধরে চিনেছে। আমি দেবালয়দাকে আগে সিনেমা দেখে, ওয়েব সিরিজ দেখে, সামনে থেকে দেখে একটু চিনলাম, বাট আদার্স যে কোনো কাজই, এই অরিজিৎ ওটা করো, এরকম টাইপের ব্যাপার। আর এখানে কি, এই শুভম কি ওই শটটা নিচ্ছিস, এই শটটা দেখতে এরকম দেখতে এই ব্যাপারটা এখান থেকে আলাদা বলা যায়। কি মনে হচ্ছে এই রোলটাতে হোয়াট চ্যালেঞ্জেস ইউ হ্যাভ ফেসড? চ্যালেঞ্জেস বলতে পারো এটা অনেক রকমই ফেস করার মতোই ছিল। আর অ্যাট ফার্স্ট তো আই হ্যাভ টু ক্লিয়ার দ্যাট আমি প্রোটাগনিস্ট, আমি অ্যান্টাগনিস্ট, ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার, তো এটাই আমার সব থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে। কারণ হচ্ছে আই এম নট লুকিং লাইক এ ভিলেন, বাট এটা হয়ে এসছে আমি যতগুলো পুলিশ ফাইলস করেছি, আমি একটা রেপিস্টের পার্ট করেছি, আমি একজন মেয়ে পাচারকারীর পার্ট করেছি। তো আমার মুখের মধ্যে হয়তো ডিরেক্টররা ভিলেনই খুঁজে পায়। তো আবার এবার কি টাইপকাস্ট হয়ে যাচ্ছে ধীরে না, ধীরে? টাইপকাস্টের ব্যাপারটা না, আমি এমনিও বাস্তব জীবনে একটু ভিলেনিশ? না না, ভিলেনিস্ট একদম না, বাট উচিত কথা বলে আমার 90% লোক আমাকে ভিলেনই ভাবে। কারণ তুমি সত্যি কথা বললে সবার কাছে অপ্রিয় হয়ে যাবে, ভিলেন হয়ে যাবে, ও ভালো না, যেহেতু আমি মুখের উপর বলে দিই। তো এই কারণে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিলেন, মানে বিইং অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, আমি বাকিদের দেখি যে যখন কমেন্ট আসে, দোজ হু আর ভেরি ক্লোজ টু মাই, তারা জানে ব্যাপারটা, যে যখন এগুলো কমেন্ট আসে আমার ফ্যামিলি অ্যাটাক বা এরকম টাইপের কিছু, আমি একদম ফাটাকসে রিপ্লাই করি। বাকি ইনফ্লুয়েন্সার অ্যাভয়েড করে যায়, যে যা করছে কমেন্ট করছে করুক। তো আমার কুছ তো লোক কহেঙ্গে ওই মেন্টালিটি, বাট আমি বলি কুছ তো লোক কহেঙ্গে মে বি কুছ कहूंगा, ঠিক আছে? চুপ তো থাকবো না, কারণ আমি তাদেরটা খাই না, তাদেরটা পড়ি না, তাদের কোনো রাইট নেই আমার ফ্যামিলি থেকে সেটা করার। তো আমি এই পলিসিতে বিশ্বাস করি, তার জন্য। কিন্তু বাস্তব জীবনে আমি খুব জয়েশ একটা ছেলে, আমার মধ্যে কোনো ভিলেনিয়াস কোনো ব্যাপার নেই, খুব হাসি মজা করতে হতো। সেই ক্ষেত্রে ভিলেনিয়াস অ্যাক্টিং এর জন্য আমি জানি কিন্তু রাগ অ্যাঙ্গার দেখানো, ব্যাস দ্যাটস ইট। আর আরেকটু বাড়িয়ে বলি, আমার কাছে তো অভিনয়টা, সত্যি কথা বলতে গেলে অভিনয়টা আমার কাছে কোনো ফ্যাক্টরি না। মানে এটা বলবো না অভিনয় খুব সহজ, আমি সব পারবো, বাট আমি সব পারবো। কারণটা এই কারণে আমি মেন্টালিটি বিলিভ করি যে অভিনয় মিনস অভিনয়, সত্য নয়। যেটা সত্যি সেটা না, সেটাকে ফুটিয়ে তোলা। আমি তোমাকে এই কথাগুলো বলছি এটার জন্য আমি কোনো অভিনয় করি, কিন্তু ক্যামেরায় যদি আমাকে এই কথাগুলো বলতে হয়, তাহলে অভিনয়টা কেন করবো? যেটা ন্যাচারাল সেটাই করবো। আর যদি প্রথম থেকে জিনিসটাকে কঠিন ভাবতে স্টার্ট করি, সে আমার মাথার উপর দিয়ে সারা জীবন বেরিয়ে যাবে। এটা আমার চিন্তা ভাবনার জন্য, এটা আমি, যারা দেখছো আর যারা অভিনয় জগতে আসতে চাইছো তাদের জন্য একটা ছোট টিপস বলতে পারো। প্রথম থেকে অভিনয়কে কঠিন ভাবলে খুব সমস্যা। অভিনয়কে কঠিন ভাবলে না, সারা জীবন মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে।
যেটা ছোটবেলায় হয় আমাদের অঙ্কের ক্ষেত্রে। অঙ্ক কঠিন করে করে মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়, ও অঙ্ক আর কেউ পারে না, কিন্তু অঙ্ক আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথমেটিক্স। তো অঙ্ক জিনিসটাকে সোজা ভাবলেই না ও মাথায় ঢুকে যাবে। আবার অঙ্ক যারা ফেভারিট তাদের আবার ইতিহাসের ক্ষেত্রে সেম জিনিসটা হয়। ইতিহাস খুব কঠিন, সেম মানে অভিনয়ের সাথে সেটাও যায়। ওর জন্য চ্যালেঞ্জেস বলে আমি কিছু মনে করি না। আমি ইভেন জিজ্ঞাসা করতে পারবো, আমাকে একটা মিটিং এর প্ল্যান ছিল না আমাদের একটা, ও বললো যে ক্যারেক্টারটা আমি বুঝিয়ে দেবো, অরিজিৎটা তো কিছু জানে না, মানে একদম লাস্ট পয়েন্টে লাস্ট আওয়ারে তো আমার মানে ক্যারেক্টারটা আমার দিকে এসছে, মানে ক্যারেক্টারটা খোঁজ চলছিল। তো আমাকে অঙ্কন বলে যে উইল ডু ইট, আই উইল ডেফিনেটলি ডু ইট, তো চলো করা যাক। তো দেন ভিলেন বললো ঠিক আছে। আমি বললাম আমার কোনো রিহার্সাল লাগবে না, আমাকে শুধু আগের দিন একটু স্ক্রিপ্টটা পাঠিয়ে দিচ্ছি। ইভেন দেবালয়ের যে ওয়েব সিরিজটার কথা বললাম সেটাও আমাকে লাস্ট আওয়ারে স্ক্রিপ্ট পেয়েছিল। তো ওই চ্যালেঞ্জগুলো নিতে ভালো লাগে, যখনই কোনো একটু টাফ জিনিস করবো তখনই তো ভালো হবে না। চলো হ্যাঁ আমি কেমন কাজ করেছি এই কেমন লেগেছে, ফ্যান্টাস্টিক। আমি সামনে আছি ফ্যান্টাস্টিক না না মার খাবে তার জন্য বলতেই। তার জন্য ট্রেলারেও তো একটা আছে ওই কারণে, অবশ্যই অ্যাক্টিং। সিনেমাটা দেখে মানুষ বুঝবে। ইয়েস ইয়েস ইয়েস। না না ভালো খারাপ আমি বলছি না, আমি হতে পারে খারাপ কাজ করেছি, বাট আমি তাও মনে করবো আমি পারবো, কারণ আমি যখনই ভাববো পারবো না তো আমি পারবো না। হতে পারে আমি করতে পারিনি, হতে পারে আমি করতে পারিনি, বাট আমি পারবো, সব পারবো। শুভম, কোনো স্পয়লার না দিয়ে নিজেদের গল্পটার ব্যাপারে কিছু একটা বলো। সিম্পলি যদি বলি যে টুইস্ট অ্যান্ড টার্নস তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা সিনেমাতেই থাকে। আমরা যাই সিনেমা দেখি আমাদের টুইস্ট অ্যান্ড টার্নস ছাড়া সিনেমা ভালো হয় না কোনোদিনই। তো আমি যে প্রথমে বলতে চাচ্ছিলাম যে একটা বিউটিফুল স্টোরি, মানে মানুষের স্টোরিটা থেকে খুব ভালো লাগবে। টুইস্ট অ্যান্ড টার্নস এই সিনেমাতে আমি বলবো এত আছে যে অডিয়েন্স মানে সত্যি বলবে যে মানে এইটুকুনি, আমি একটা মাইন্ডসেট, আমি দাদা যেমন বলার মাইন্ডসেটটা বলি যে এইটুকুনি অডিয়েন্স সত্যি বলতে পারবে যে এরম সিনেমা আমাদের থিয়েটারে দরকার। আমি বলছি না এইটা দরকার, আমি বলছি এরম টাইপের সুন্দর সুন্দর সিনেমা আমাদের বাংলাতে দরকার। আমরা দেখি যে আমাদের সাউথ সিনেমা, সাউথ ইন্ডিয়ান সিনেমা, আমি সাউথ সিনেমা ইন্ডিয়ান সিনেমাই বলবো, তো সেটা যে এত উন্নতি করেছে, তাদের চেষ্টা, তাদের স্টোরি, তাদের ডিরেকশন, তাদের অ্যাক্টিং সব কিছু নিয়ে এগিয়েছে। এটা একদিনে হয়নি, একদিনে হয়নি, একদমই long চেষ্টা। term process। অবশ্যই আমাদের বেঙ্গলি সিনেমা এই যে এখন রিসেন্ট খাদান বেরোলো, এত ভালো মানে মানুষের লেগেছে, তো এই আমরা কেন ওরম এগোবো না? তার জন্য এই জায়গা থেকে আমার প্রথম ইন্সপিরেশনটা আরো বেশি আসে। এই সূত্রে একটা কথা, খাদান কিন্তু পুষ্পা 2 এর মানে ধারে কাছে নেই, বাট চেষ্টাটা আছে অবশ্যই। তো এই চেষ্টাটা যদি চলতে থাকে তো সাকসেস হবে। আমি ওর কথা ও যে বলছে এই টাইপের সিনেমা দেখতে চাইবে অডিয়েন্স, হতে পারে ও একটা জাস্ট আবর্জনা বানালো, বাট ওর যে মাইন্ডসেট আছে আজকে আবর্জনা বানালো, দুদিন বাদে তো ভালো বানাবে। অবশ্যই। তো এই জিনিসটা আমি কিন্তু বলছি না আবর্জনা, আমি বলছি যে জিনিসটা হয়তো অনেকের, কারণ পুষ্পা 2 এর মতো সিনেমা লোক গালাগালি করে, ব্ল্যাক এর মতো সিনেমা লোক গালাগালি করে, তো ভালো কখনোই সবার ভালো খারাপ তো ধরলাম একটা খারাপই সিনেমা বানাবো, কিন্তু ওর যে চেষ্টাটা আছে আমি একটা সিনেমা করবো যেটা নতুনত্ব, এই চেষ্টার চক্র একদিন হয়তো বিশাল একটা লেভেল সিনেমা। যারা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাতে চাইছে, হাউ উইল ইউ গাইড দেম টু মার্কেট দেয়ার ক্রিয়েশন? আমি সিম্পলি যদি বলি যে ফার্স্ট অফ অল তো স্টোরি আমি অবশ্যই বলবো, যেটা সবার দরকার, নালে অডিয়েন্স এবং কাস্ট কারোর ভালো লাগবে না। সেকেন্ড হচ্ছে কিছু মাউথ টু মাউথ একটা প্রমোশন হবেই মানে আফটার রিলিজ। ইয়েস স্টোরি ওয়াজ ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড আমি বলবো যে মানুষকে মানে এই যে যারা লিসনার্স হবে বা অডিয়েন্স ভিউয়ার্স হবে, ঠিক আছে, তাদেরকে মার্কেটিং এইভাবে করা যেতে পারে যে অবশ্যই কাস্টিং তো একটা ব্যাপার আছেই, ঠিক আছে, কিন্তু দাদাও একটা পয়েন্ট আমি বারবার বলবো যে দাদা যেটা বললো না চেষ্টার ব্যাপারটা, আমি এইখানটাই বলবো যে চেষ্টা থাকলে না অডিয়েন্স, আমি অনেক দেখেছি মানে অনেক যারা এখন হয়তো 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স আছে তারাও একটা ছোট কনসেপ্ট দিয়ে স্টার্ট করেছিল এবং মানুষ তাদেরকে ভালো লেগে তাদের মানে কোয়ালিটি কন্টেন্টটা তারা এখন দেখছে, মানে ছোট ছোট শর্ট মুভিজ, স্কেচ ভিডিওস, ঠিক আছে। আমি বলবো সিম্পল মোটিভেশন সবার জন্য এটাই থাকবে যে চেষ্টা করো, আমি এটাই বলবো, ইউনিক আইডিয়াস অ্যান্ড চেষ্টা করো। আমি বলবো মানুষ সাহায্য করবে, যেভাবে দাদারা আমাকে সাহায্য করেছে মানুষ সাহায্য করবে। মানুষ করে হয়তো প্রথম দিকে মোটিভেশনটা অনেক হাই থাকে, দেন কোনো মতে সিনেমাটা বেরোনোর পর হয়তো 10 জনের ভালো লাগলো, কিন্তু 200 জনের কাছে পৌঁছালে হয়তো 150 জনের ভালো লাগতে পারতো, রাইট? সেই জায়গাটাই অবধি পৌঁছাতে পারে না বলে তারা একটা মোটিভেশন ছেড়ে তারা হয়তো আবার ডেইলি লাইফে ফেরত চলে যায় যে হ্যাঁ আমি তো এতদিন ধরে ভালো কন্টেন্ট বানাচ্ছি, কিছু হচ্ছে না। উল্টো দিক থেকে প্রচুর এমন উল্টো পাল্টা হাবিজাবি কন্টেন্ট আছে যারা সোশ্যাল মিডিয়ার যুগে জাস্ট খালি কিছু একটা দেখিয়ে শুনিয়ে সে বেরিয়ে যাচ্ছে, বাট they are making hell lot of money, they are getting hell lot of more interactions, views. So how do you keep yourself motivated from doing the good work? পয়সার জন্য আমি তো হাবিজাবি কাজ যত ইচ্ছা করে নিতে পারি। Just before the podcast started, I stated something.
কেউ হয় নাথিং ফোন, হুম দেখতে খুব সুন্দর, হুম বাট আইফোন, স্যামসাং S20 হুম। আলট্রা ইজ এ ব্র্যান্ড। হুম সো এগুলো আসবে যাবে, হুম ব্র্যান্ড থাকবে। হুম তো দ্যাট ইজ দ্য ওয়ে অফ মোটিভেটিং মাই হুম সেলফ, হুম যে কন্টেন্ট ইজ দ্য আলটিমেটাম। যেটা ও বল, হুম। ওর সাথে আমি একটা দিক দিয়ে একটু আলাদা, হুম স্টোরি ভালো বলবো। আর আমার কথা হচ্ছে স্টোরি যেমন তেমন প্রেজেন্টেশন, ইয়েস প্রেজেন্টেশন ইজ দ্য মেন থিং। একটু জওয়ানের টেকনিক্যালি কি এক্সপ্লেন গল্প, করো। কি গল্প, বাবাকে মেরেছে ছেলে বদলা নিচ্ছে, এটাই তো গল্প। তাই সেম জিনিসটাই কিন্তু সেম, খাদারও সেম গল্প, হুম বাবাকে মেরেছে ছেলে বদলা নিচ্ছে, ডিফারেন্ট ইজ প্রেজেন্টেশন। কিছুদিন আগে অঙ্কুশ ট্রোল হয়েছিল একটা কথাতে, কাউকে যে বলেছিল, অ্যাভেঞ্জার্স এর গল্প কি এক আছে? সেন্টেন্সে বলে অঙ্কুশ একদম ভুল বলে। 7টা টপিক থাকে যার উপরই সমস্ত গল্প সাজানো থাকে। কারণের জন্য একই গল্প, কৈলাও একই গল্প, সব গল্প একই ঘুরবে, ক্রিস 3 একই গল্প, বাবাকে মেরেছে না শুধু, গল্পটা আলটিমেটলি একই, ওটাকে প্রেজেন্টেশন আমি কিভাবে করছি তার উপর পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। আমাদের কন্টেন্ট নিয়েই বলছি, ডেলি ব্লগ, আমি নিজে ডেলি ব্লগ করি, আমার নিজের কাছে ডেলি ব্লগ কোনো কন্টেন্টের মধ্যেই পড়ে না। সেটাই তো লোকে দেখছে তো, না ডেলি ব্লগ আমাকে ফেম দেয়নি, আমি আমি পুরো আমার ফেম পেয়েছি আমি কমেডি ভিডিও বানাই, আমি কমেডি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম, যে আমি নিজে নিজে কমেডি কন্টেন্ট বানাতাম। ভাইন্স না, আমি বন্ধুরা মিলে কমেডি, হাজব্যান্ড ওয়াইফ কমেডি, এবং কমেডি ভিডিও বানাতাম। সে কমেডি ভিডিও আমাকে নাম পরিচিতি দিয়েছে, নাম পরিচিতি দেওয়ার পর লোকে আমার ডেলি ব্লগ দেখে। তুমি করতে চাও, দেখবে না। তো আমি এইটা মনে করি, লোকে যদি ডেলি ব্লগের মতো এরকম জিনিস দেখতে পারে, দেখে দেখে মোবাইলের নেট নষ্ট করতে পারে, সময় নষ্ট করতে পারে, তাহলে সিনেমা কেন দেখবে না? দেখবে, সিনেমার মতো হতে হবে। এবার ডেলি ব্লগের মধ্যে প্রেজেন্টেশনের ব্যাপার থাকে, কেউ কেউ ছ্যাঁচড়ামি করে ডেলি ব্লগ করে, কেউ কেউ ভদ্রস্থভাবে করে। এখন ডেলি ব্লগটা একটা কন্টেন্ট গিয়ে দাঁড়িয়েছে। তো আমাকে ইভেন অনেকে জিজ্ঞাসাও করে, দাদা কি করে মোটিভেটেড ব্যাপারটা, কিভাবে দাদা বেশি বেশি লাইক পাবো, ফলোয়ার্স বাড়বে? আমি তাদের একটা রিপ্লাই করি, যে আমার যারা পরিচিত, যারা যদি কেউ দেখে তারা জানবে যে এই রিপ্লাইটাই করি, নয়তো খুব ভালো ভিডিও বানাও, নয়তো খুব খারাপ ভিডিও বানাও, মাঝখানে কোনো জায়গা নেই। খুব ভালো ভিডিও বানালে ইমিডিয়েটলি সাকসেস না পেলেও 2 মাস, 3 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর বাদে পেতেই হবে, কিচ্ছু আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আর যদি তুমি খারাপ আর ওই যে সাকসেসটা পাবে, যেটা পাচ্ছে এখন লাফটার সেন, ইজ এ বিউটিফুল কন্টেন্ট ক্রিয়েটার, বিউটিফুল। কিন্তু আজকে দেখো সাকসেস ধারে কাছে কেউ নেই, এই মুমেন্টে মনে করি ও বেস্ট শর্ট ভিডিওতে। আর আরেকটা যে মোস্ট ওয়ার্স্ট ক্রিঞ্জ যদি বানাও, ইমিডিয়েটলি সাকসেস পাবে, বাট ওই নাথিং ফোনের মতো ছাট করে আসবে, ওই 1 বছর 2 বছর একটা চলবে, যা কামানোর কামিয়ে নিল, তারপরে ভাবতে হবে আমি কি করবো, রাস্তায় বেরোতে কেউ পুষবেও না। একটু ডিফার করছি তোমার সাথে। আজকে আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলছি। 22 বছর পড়াশোনা করে, একটা চাকরি করে, মাস গেলে একটা জীবন চালানোর মতো রোজগার করছি, ফাইন। আমাকে তার পিছনে প্রচুর পরিশ্রম দিতে হয়েছে, একদম ওকে, প্রত্যেকটা ক্লাসে পাশ করে 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 করে, হ্যাঁ, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে পাশ করে 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 যেটুকুতেই এসছি কিনা এই জায়গাটায় এসছি। নাও যে পরিশ্রমগুলো করেনি, আমি পড়াশোনা করে এসেছি, পড়াশোনার এক্সাম্পল দিলাম, যে একটা IPL খেলছে তার পরিশ্রম আমার থেকে কয়েক গুণ বেশি, যে একটা ইন্ডিয়া খেলছে কয়েক হাজার গুণ বেশি, যে একটা সিনেমা বানাচ্ছে জাতীয় স্তরে তার পরিশ্রমটা আরও বেশি। কটা সিনেমা বেরোয় ভারতবর্ষে? 2000 সিনেমা কি 3000 বা 5000 সিনেমা হয়তো পুরো ইয়ারে বেরোয়। তার মধ্যে যদি তুমি শাফল করে দেখো, প্যান ইন্ডিয়া লেভেলের সিনেমা গোটা 50 সেম ডিরেক্টর, সেম হিরো নিয়ে কাজ চলছে। দেয়ার ইজ ভেরি ভেরি লেস স্পেস ফর নিউ পিপল, রাইট? তাদের যখন কেউ একজন নতুন ইন্ডাস্ট্রিতে এসে ভালো কাজ দেখে সাফল্য পাচ্ছে, তার কষ্টটা বা পরিশ্রমটা উই কান্ট ইভেন ইম্যাজিন, যে তারা কতটা লেভেলে ট্যালেন্টেড, কতটা ভালো কাজ করছে। না, যে এর মধ্যে কিছুটাই করেনি, তার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, কিছু নেই, ক্রিঞ্জ কন্টেন্ট বানিয়ে 2 বছরের মধ্যে সে এমন একটা পপুলারিটি পেয়ে, ব্র্যান্ড কোলাবোরেশন করে, মানে কি বলবো, প্ল্যাটফর্মসগুলো থেকে টাকা আর্ন করে 10 লাখ টাকা 20 লাখ টাকা জোগাড় করে নিল, ঠিক আছে? ডোন্ট ইউ থিঙ্ক ওদের জন্য দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু এনিথিং? তাদের জন্য 20 লাখ টাকা পড়াশোনা করে কামাতে 10 বছর লেগে যাবে। এবার আমার তাহলে তোমাকে প্রশ্ন,
তুমি ক্রিঞ্জ বলতে যেরকমই বলছো, সাপোজ ধরো কেউ রাস্তার মধ্যে, তোমার কাছে ক্রিঞ্জ মানে রাস্তার মধ্যে ধর মানে কেউ অরুচিকর, আমার কাছে না, না, ক্রিঞ্জ মানে অরুচিকর। অরুচিকর। এবার দেখো, কারোর কাছে ক্রিঞ্জ মানে রাস্তার মধ্যে এ করে নাচছে, এটা কারোর কাছে ক্রিঞ্জ হতে পারে। কারোর কাছে ক্রিঞ্জ হতে পারে মানে সে হয়তো স্বাধীনতা বজায় রাখছে না, সেটা একটা ক্রিঞ্জ হতে পারে। কারোর কাছে এটাও ক্রিঞ্জ হতে পারে, রিসেন্টলি একটা যেটা উঠছে এটা ক্রিঞ্জি বলতো, দৌড়ে দৌড়ে চলে আসলে কারোর কাছে, এই তোমাদের ঠান্ডা কেমন পড়েছে, চলে গেল, এটাও ক্রিঞ্জ হতে পারে। ক্রিঞ্জের ডিফারেন্স সবার কাছে আলাদা আলাদা হয়, ডিফারেন্ট। তো তুমি যখন অন্য কাউকে ক্রিটিসাইজ করছো বা যে দে আর মেকিং ক্রিঞ্জ, কন্টেন্টস, তো সবার আগে তাহলে আমি একটু বানিয়ে দিই ক্রিঞ্জ, আমি হতে পারি কিনা ভাইরাল। তখন যখন তুমি ক্রিঞ্জ বানানোর পরে বুঝতে পারবে যে না, আমি তো ভাইরাল হতে পারলাম না, তখন তুমি ফিল করবে যে ওকে চলো ঠিক আছে, তাহলে মাস্ট বি হি অর শি হ্যাজ সামথিং, যে অডিয়েন্স এন্টারটেইন হচ্ছে। লাক, অবশ্যই 80% লাক, 20% এফোর্ট। আমি এরকম হাতে গুনে এখনো পর্যন্ত 10 থেকে 20টা বড় বড় টপ ইনফ্লুয়েন্সার বলে দেবো, নাউএডেজ দে কল্ড ইনফ্লুয়েন্সার, বাট আমি তাদের ক্রিয়েটার মনে করি না, ইনফ্লুয়েন্সার, যারা এখনো ক্যামেরার ফ্রেম ধরতে পারে না ঠিকঠাক করে, শুধু ক্যামেরাটাদের একটু নাচানাচি করে দিল, চলো ও মিলিয়ন্স অফ ভিউজ, মিলিয়ন্স অফ লাইক পরে পেয়ে গেল 3-4 লাখ। আমাদের সেই 3-4 লাখ লাইকের জন্য মাথা খারাপ হয়ে যায়, ঠিক আছে? তো আমি এটা নিয়ে কখনো ফ্রাস্ট্রেটেড হই না। ওই যে বললাম, যখন ওরা পাচ্ছে, ওরা আমাদের থেকে বেশি ফেমাস, দ্যাট মিনস দে হ্যাভ সামথিং ইন দেয়ার ওন পার্সোনালিটি বা যে মানে প্রেজেন্টেশন, কিছু তো একটা আছে। লোকে এত কিছুর পরেও কেন মানে তাদেরকে এত ইয়ে করছে, তারা নোংরামি করছে গায়ের মধ্যে, এরকম আমি দেখেছি ভিডিওর মধ্যে, তার গায়ের মধ্যে টয়লেট করে দিচ্ছে, তারপরেও তাদের লোকে গালাগাল করছে, ড্রেনের জল তুলে খেয়ে ড্রেনের জল তুলে, তো সিমেন্ট খাচ্ছে, সিমেন্ট, এগুলো তো অন্য টাইপের, এগুলো একটা, আমি আমার চেনা জানা একজন আছে যে ইট খায়, ওটা ডিফারেন্ট থিং। বাট যেগুলো করছে কন্টেন্টের মধ্যে, লোকে তাদের গালাগাল করছে না, লোকে তাদের কিছু করছে না, তো তাদের মধ্যে কিছু একটা প্লাস পয়েন্ট আছে যে লোকে করছে ওটার জন্য। আর একটা এই ক্ষেত্রে বলবো, তুমি যখন দেখবে 10-20 লাখ, তুমি বললে যে ইনকাম করে নিলাম, আমি যখন বললাম এরকম কন্টেন্ট ক্রিয়েটার ভরে ভরে আছে আজকে ডেটে, যে মাসে 10-20 লাখ টাকা, এক্স্যাক্টলি মাসে 10 দ্যাট ইজ মাই পয়েন্ট। সো কেন এবার ব্যাপারটা তুমি করবে, আমি পড়াশোনা কেন করব না তুমি পড়াশোনা করবে কারণ আমি একটা আইফোন নিয়ে বেরিয়ে যাবো না, তুমি এটা করতে পারবে না তার জন্য না মানে দেখো, আমি ছোটবেলা থেকে ধরো দেখে বড় হয়েছি সৌরভ গাঙ্গুলি। আরেকটা ভুল ধারণা, যে যারা নাকি ব্লগিং করছে তারা পড়াশোনা করে, তারাও পড়াশোনা করে। আমি নিজে একটা এআই সেক্টরে জব করতাম, টেসলার যে এআই এর কাজগুলো আমরা করতাম, আমি সেই জব ছেড়েই প্রফেশন, আমি আইমিনিটে জব করতাম, ভালো পোস্টে ছিলাম, ভালো জায়গায় ছিলাম। তোমার কথাটা আলাদা, তুমি প্যাশনেটলি এসছো। হ্যাঁ, আই এম টকিং অ্যাবাউট Those- আমি একটা ছোট বাচ্চা, আমি নিজের সময়কার কথা বলছি, আমি একটা ছোট বাচ্চা, আমি যখন টিভিতে, তখন তো ফোন সেরকম ছিল না, তখন টিভি ওয়াজ দ্য কমিউনিকেশন উইথ দ্য ওয়ার্ল্ড। আমি যখন টিভিতে সৌরভ গাঙ্গুলিকে দেখছি, আমি যখন টিভিতে অমর্ত্য সেনকে দেখছি, আমি যখন টিভিতে একটা সত্যজিৎ রায়ের সিনেমা দেখছি, রবীন্দ্রনাথের গল্প বা শরৎচন্দ্রের গল্পের বইও একটা তখন ওয়ে অফ, এখন তো বই তো কেউ পড়েই না, ঠিক আছে, যখন আমি সেটা পড়ে বড় হচ্ছি। বই পড়ে না নিয়ে রিসেন্টলি আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে একটা বইমেলায় গেছি, 8:30টায় বইমেলা বন্ধ হয়ে যায়, আমি 9টার সময় গিয়ে দেখছি বাইরে সবকিছুতে ভিড় আছে, 9টার সময় বইয়ের দোকানের বইমেলাতে ফাঁকা। পরে আমি ওটা নিয়ে ভিডিও করেছিলাম যে আমার ওয়ে অফ টকিং এটা ভুল ছিল, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আমার রোপণ করা উচিত হয়নি, পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কি অবস্থা এটা বলা উচিত ছিল। লোকে তো বইমেলায় খেতে যায় ফাঁকা। আমি ওখানে গেছিলাম, সত্যি কথা বলতে আমার একজনের সাথে দেখা করার ছিল, একটা আমার কাজের সূত্রে, তো একজন গণ্যমান্য একজন ব্যক্তির সাথে দেখা করতে যাওয়া ছিল, সেই ঘুরতে গিয়ে বইমেলায় ঢু মেরেছি। তো বইমেলায় ঢু মেরেছি, সেটা আমার শিক্ষার ফল, জাস্ট বইমেলা দেখে আসি, তো গিয়ে দেখি বইমেলা ফাঁকা। আর আমায় কমেন্ট করছে তুমি কটা বই কিনেছো, তো আমি প্রয়োজনই মনে করি না তাদের উত্তর দেওয়ার, কারণ আমি গেছি ওখানে আলাদা কাজে, আমি কজনকে ক্ল্যারিফাই করবো যে কি কারণে গেছি। তো শিক্ষার যে ছেলেপেলে তারা খুব হাতে ফোন চলে এসছে, আমার 1 বছরের মেয়ে ফোন স্ক্রোল করে, 1 বছরের মেয়ে ওর মায়ের থেকে ফোন নিয়ে করে, তো মানে ইউ ক্যান্ট হেল্প ইট। কিন্তু তুমি যেটা বলছো সেক্ষেত্রে আমি এটা বলবো যে যারা ভাইরাল হয়ে গেছে, আজকে আমি রিসেন্টলি পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্লগারের অ্যাওয়ার্ড, রিসেন্টলি পেয়েছি, যারা করছে তারা পায়নি, দ্যাটস ইজ দ্য ডিফারেন্স। আমি মানছি, আমি বলছি তুমি বললে তোমার 1 বছরের মেয়ে, রাইট, তার কাছে যে অ্যাক্সেসেবল কন্টেন্টসগুলো রয়েছে
না তাকে কিন্তু ফোন আমরা দিই না, তুমি দাও, খুব rare। তুমি দাও না, আরো 1 কোটি মা বাবা দিচ্ছে না বলছি পশ্চিমবঙ্গে। দিই না, তারপরেও টেনে নিয়ে কিন্তু ওই জিনিসটা শিখে গেছে। তো আই এম সেইং যে যেই অ্যাক্সেসেবল কন্টেন্টসগুলো ওদের কাছে রয়েছে, আর যেই অ্যাক্সেসেবল কন্টেন্টসগুলো আমরা ছোটবেলায় দেখে বড় হয়েছি, আমাদের বাচ্চাদের কি দোষ যে তারা যেই জিনিসগুলো ভাইরাল হচ্ছে সেগুলো দেখে যদি ইন্সপায়ার্ড হয়, সে কেন একদম পড়াশোনার দোষ দিকে না, ঢুকবে? একদম সে দোষ কেন না তো। পড়াশোনার দিকে ঢুকবে? সে বলবে আমিও সোশ্যাল মিডিয়া কন্টেন্টই But বানাবো, আমি একদম নাচবো। 100% তারা কন্টেন্ট বানায়, 100% কন্টেন্ট বানায়, বাট এটাও দেখতে হবে এটা তাদের একটা পারিবারিক শিক্ষার মধ্যে পড়বে। তুমি 100% সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাও, তুমি ফেমাস হতে চাইছো, খুব ভালো কথা, তোমার বেসিক একটা শিক্ষা দরকার, রাইট? বেসিক একটা শিক্ষা দরকার, সেটা সামাজিক শিক্ষা আর পুঁথিগত বিদ্যা, দুটোই তাল মিলিয়ে, ঠিক আছে? এবার তো এই দুটো তাল মিলিয়ে যখন মিশেলটা হবে, তখন সে সোশ্যালি, আজকে আমি আমার অডিয়েন্সের সাথে কিভাবে কথা বলবো, সেটা কিন্তু আমার ওই সামাজিক শিক্ষার, পুঁথিগত শিক্ষার ফল। আমি যদি সেটুকু বলতে না পারি, তাহলে ওটা আমার শিক্ষার অভাব। তো ওইটা করার জন্য আমার একটুখানি শিক্ষা দরকার, সেই শিক্ষাটা নাও। আর সাথে এটা তোমার স্টুডেন্টদের বোঝাও যে এই পুরো প্রফেশনটা যেখানেই নাম যশ ঢুকে যাবে, নাম যশ, টাকাটা ম্যাটার না। আমি কাউকে ছোট না করে বলছি, টাকা রাস্তায় স্টেশনের সামনে সাইকেলের গ্যারেজ রাখে তারও আছে, মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করে উইদাউট পেইং এনি ট্যাক্স, ঠিক আছে? তো সে ওই রেসপেক্টটা আর্ন করে না যেটা অমুক পাড়ায় অমুক ডাক্তারবাবু আর্ন, বা আইএস আইপিএস হয়ে যায়, যে আইএস আইপিএস। আমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কথা বলছি না, আজকালকার বড়টাকেও সম্মানিত করা হচ্ছে। তো আমি আর নাম নিতে চাইছি না, তো অমুক দাদার বিরিয়ানি, অমুক ফেরত বিরিয়ানি, এদেরকেও সম্মান দেওয়া হচ্ছে, এদেরকে স্টেজের মধ্যে দিয়ে মালা পরানো হচ্ছে। কেউ লন্ডন থেকে ফেরত এসছে, কেউ অমুক জায়গা থেকে ফেরত এসছে, কেউ মানে ওই ইতিহাস সৃষ্টি করছে বিরিয়ানিতে ঘি ঢেলে, এরকম টাইপের লোক আছে। তাদেরকে আমি দাদাকে জাস্ট একটা আটকেছি দাদা, 1 সেকেন্ড। হ্যাঁ, sure. আমি বলছি যে প্রবলেম না অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটারদের না, মানে সবাই আমাদের ইন্ডিপেন্ডেন্ট, যে কেউ আমি আপনি সবাই কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, প্রবলেম না এটা অ্যাকচুয়ালি। সত্যি এটা আমার বলা নয়, থিসিসে আমরা যারা যদি দেখি ধ্রুব রাঠিকে আমরা সবাই চিনি, ঠিক আছে, এত বড় ইউটিউবার, ইন্ডিয়ান ইউটিউবার, তো সেও নিজে বলছে যে ইটস নট অ্যাবাউট দি কন্টেন্ট, ইটস অ্যাবাউট দি অডিয়েন্স, তারা কি কনজিউম করছে, তাদের কোনটা ভাল লাগছে। শুভম, তোমার এই কথাটা আমি তোমাকে একটু কাউন্টার করব। হ্যাঁ, তোমাকে যদি আমি রোজ নিম পাতা খাওয়াই, ঠিক আছে, তোমার কাছে নিম পাতার টেস্টটাই আসল। তোমার কাছে বোঝার ব্যাপারটা হয়নি যে বিরিয়ানি কেমন খেতে হয়। আমাদেরকে যদি পুষ্পা 2 খাদানি দেখানো হয়, আমাদেরকে যদি কোনোদিনও নোলান দেখানোই না হয়, জেমস ক্যামেরন দেখানোই না হয়, আমরা বুঝবো কি করে যে না এরকম ধরনের সিনেমাও হতে পারে। আমি মানছি সত্যজিৎ রায় বলে গেছেন যে উই হ্যাভ আ ভেরি ফেয়ারলি ব্যাকওয়ার্ড অডিয়েন্স, ঠিক আছে, তার সাথে সাথেও কি এটাও নির্ভর করে না যে আমি তাদেরকে কন্টেন্টও ভালো দেখাবো, তবেই তো তার ভালো কন্টেন্ট দেখার রুচি জন্মাবে। তার কেন ইচ্ছা হবে যে যাকে সারাদিন ধরে আমি বাজে কন্টেন্ট দেখিয়ে আসি, তার কেন ইচ্ছা হবে গিয়ে হঠাৎ করে একটা হলিউড লেভেলের সিনেমা দেখার বা অস্কারে যেগুলো নমিনেট হচ্ছে সেই সিনেমাগুলো দেখার? মানে হোয়াট ডু ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দ্যাট? সিম্পলি আই উইল সে দ্যাট আমরা দেখেছি যে এই যে আমি স্টোরির কনসেপ্টটা বলছিলাম, তো আমরা খুব দেখেছি এটা অস্কারে, যে হয়তো এটা সত্যি, এটা মিথ্যা না, আমরা যদি সবাই রিসার্চ করে দেখবো, এরকম অনেক সিনেমা আছে এটা হয়তো ইন্ডিয়াতে সত্যি কমার্শিয়ালি কোনোই আর্ন করেনি, মানে ফ্লপ, দেখা গেলো অস্কারে নমিনেট হয়ে গেছে, স্টোরিটা খুব সুন্দর, ডিরেকশন খুব সুন্দর, বাট ইট ওয়াজ নট আ কমার্শিয়াল সিনেমা, আমাদের ইন্ডিয়ান অডিয়েন্স এটা পছন্দ করেনি, কোনো কারণে নিতে পারেনি, ব্যাপারটা কানেক্ট করতে পারেনি ফিল্মের সাথে, তো হয়নি। এবার আমরা যদি দেখি যে এই যে KGF 2 বা যেই সিনেমাগুলো, মানে আমরা সবাই সেই সিনেমাগুলোর ফ্যান অবশ্যই, বাট সেটা না কোথাও গিয়ে যখন আমরা ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ডে দেখি, ওইখানে না সিনেমাগুলো ক্ল্যাশ করতে পারে না অন্য সিনেমা, মানে আমাদের আটকে দেয় ওরা, মানে আমাদের সিনসগুলো, আমাদের ডায়লগসগুলো, ঠিক আছে, অস্কারসে তো অনেক গাইডলাইন্স আছে, সেইগুলোর সাথে ম্যাচ করে না। আর ইনফ্যাক্ট অস্কার সেইসব সিনেমাকেই দেবে যেগুলো মানুষকে মোটিভেট করে, লার্ন করে, শেখায়। আমরা ক্রিস্টোফার নোলান, আমরা সবাই জানি, যে কোনো সিনেমা যদি দেখি, ইনসেপশন দেখি, যে কোনো দেখি, মানে মানুষকে শেখায় অ্যাবাউট টাইম, অ্যাবাউট সায়েন্স, এভরিথিং, যেটা নোলান দেখিয়েছে। এবার আরেকটা সিম্পল, যে আমরা ক্রিস্টোফার নোলান দেখেছি, উনি যে হার্ডওয়ার্কটা করেছেন, অডিয়েন্স এটা নিয়েছে, কিন্তু আমি বলছি না যে আমরা সেটা বানাতে পারবো না, আমরাও বানাতে পারি, কিন্তু অডিয়েন্স তো নেবে, নিলে তো অবশ্যই মানুষ বানাবে। এইটাই আমি তাই বলবো যে অডিয়েন্স নেওয়া, যেটা যে সত্যজিৎ রায়ের অবশ্যই বলেছিলেন। তো অ্যাবাউট ইট ওয়াজ অলওয়েজ অ্যাবাউট দি অডিয়েন্স, কারণ আমরা সবাই জানি এই যে মানি প্রফিটটা যেটা বিজনেস, কারণ সবাই এটাকে বিজনেস হিসেবে ভাবে, তো সিম্পলি সবাই আর্ন ব্যাক করতে চাইবে, তো অডিয়েন্সের ডিমান্ড অবধি সেটা ওরা করতে চাইছে, বাট অস্কার অবধি সেটা ভাবছে না।
তার জন্যই আমার মানে অ্যাকচুয়ালি অডিয়েন্সকে যদি প্রত্যেকবার একই ব্যোমকেশ একই ফেলুদা দেখিয়ে টানা যায় হলে, দেন অডিয়েন্স কেন, মানে প্রডিউসাররা কেন রিস্ক নেবে যে আমি একটা বাইরের দিককার ফিল্ম বানাই, ডিরেক্টররা কেন চাইবে যে না আমি একটা এক্সপেরিমেন্ট করি, রাইট? সো দ্যাট ইজ হোয়াট ইউর পয়েন্ট ইজ অ্যাবাউট দি এক্সপেরিমেন্ট, অ্যাবাউট দি এক্সপ্লেনেশন অফ দি কন্টেন্ট, যে আমরা ভালো স্টোরিজ, ভালো কন্টেন্ট, ভালো মানুষকে কিছু শেখাবো, সেটা ঠিক আছে। হয়তো প্রথমবার অবশ্যই হতে পারে যে সিনেমাটা মানুষ ভাল লাগলো না, দেখা গেলো পরবর্তীকালে মানুষের ভাল লাগলো উইথ টাইম, মানে উইথ গ্রোয়িং অডিয়েন্স। কারণ আমরা সবাই জানি যে অডিয়েন্স খুব ফাস্ট গ্রো করছে উইথ টাইম, খুব তাড়াতাড়ি গ্রো করছে। আর এটাও হতে পারে যে হয়তো দেখা গেলো সেটা ফরেন রিলিজও করেছে সিনেমাটা, আমি খুব বিগ বাজেট মানে সিনেমা বলছি, যদি ছাড়লো এখানে অডিয়েন্স ভালো লাগলো, বাট দেখা গেল অস্কারের জন্য সেটা নমিনেট হয়ে গেল, অস্কার জিতেও গেল, বাট সেটা আমাদের কান্ট্রিতে চাই। আমি যে বললাম ধ্রুবরাটির কথাটা একটু আগে আমি বলেছিলাম, কেন বললাম, কারণ ও নিজেই, আমি বলবো উনি নিজেই বলেছেন যে আমাদের ইন্ডিয়ান সিনেমা, কমার্শিয়াল সিনেমা খুব সুন্দর বানায়, অবশ্যই ফ্যান্টাস্টিক, বাট অস্কারে সেটা যায় না, অস্কারের জন্য হয় না। বাট আমাদের অস্কারের মতো সিনেমা লাগবে যেটা মানুষকে শেখাবে, কারণ আমরা কিন্তু সবাই জানি সিনেমা কিন্তু মানুষকে শেখায়, আমরা কিন্তু অনেকটা সিনেমা থেকে শিখি। আমরা দেখবেন যা মানে হিরোরা পড়ে আমরা সেটা পড়ি, একদম, স্টাইল একদম। কপি করি, ঠিক আছে? তো কেন বানাবো না? আমি যদি বলি ফরেন আর আমাদের ইন্ডিয়ার মধ্যে তফাৎ এটা, ইন্ডিয়া ইজ বেস্ট, আমি অবশ্যই বলবো বেস্ট, কোনো তুলনা না, আমার দেশ বেস্ট আমার জন্য সবসময়। কিন্তু ফরেনের জাস্ট একটা পয়েন্ট বলবো, যে এই যে ক্রিস্টোফার নোলেন, মিস্টার ক্রিস্টোফার নোলেন, ওনার সিনেমাগুলোকে না মানুষ নিয়েছে, এটাও বাস্তব কথা, কিন্তু ও নিয়েছে নট অনলি ফরেনে, ইন্ডিয়াতেও, মানে ভাস্ট অডিয়েন্স, গ্লোবাল অডিয়েন্স। তো আমি বলবো নট অনলি লাক, ওনার ডিরেকশন, ওনার স্টোরির উপর মানুষের বিশ্বাস ছিল, মানুষ কিছু অ্যান্টিক কিন্তু দেখেছে ওই টাইমে, উনি ছাড়া কিন্তু দেখা গেল কেউ ওটা বানাতে পারেইনি। তো এই একটা অনেক বড় আমার আনসার থাকবে, যে মানুষকে চেষ্টা করতে হবে। প্রথমটা দেখা গেলো ফ্লপ হয়ে গেল, সেকেন্ডটা দেখা গেলো মানুষের ভালো লাগলো। হ্যাঁ, তার সাথে সাথে তো হলিউডকে যে এতটা উঁচু করে আমরা দেখাচ্ছি, সেখানেও এমন ঘটনা হচ্ছে, ওপেনহাইমার আর বারবি একসাথে রিলিজ করেছে, বারবি বাজিমাত করে দিয়ে চলে গেছে। সো হ্যাঁ, প্রত্যেকটা দেশের নিজস্ব কালচার আছে। আই টোটালি এগ্রি উইথ ইউর পয়েন্ট। আরো দুজন যে মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছে তাদের সঙ্গে এবার একটু কথা বলবো। অঙ্কন দা, তোমাদের দেখে খুব চাপে মনে হচ্ছে? না, হ্যাঁ, কোনো চাপ নেই। কোনো চাপ নেই তো? তো ফার্স্টে একটু চাপ দিই তাহলে। ওকে, সো বিইং অ্যান অ্যাক্টর অর দ্য হিরো, বলতে পারি কি হিরো ওয়ার্ডটা আমার খুব একটা ভালো লাগে না, ইন দিস শর্ট ফিল্ম ইউ আর অলসো দ্য প্রডিউসার। ওকে, হুইচ হ্যাপেন্ড ফার্স্ট? তুমি প্রডিউসার বলে কি এই সিনেমাটার মেন অ্যাক্টর, নাকি ফার্স্টে অ্যাক্টর হিসাবে চুজ করা হয়েছিল, দেন ইউ কানেক্টেড উইথ দ্য স্টোরি অ্যান্ড থট অফ প্রডিউসিং দিস মুভি? আচ্ছা, না ব্যাপারটা হচ্ছে যে প্রডিউসার বলেই আমাকে চুজ করা হয়েছে সেটা নয়। ওকে, মানে শুভম আমার সাথে একদিন আলোচনা করছিল, ঠিক আছে? তো শুভম আলোচনা করে বলছিল যে ও তো ডিরেক্টর, মানে শুনিছ ও ডিরেকশন দিয়েছে, তো ও আমাকে একদিন বলছিল যে দাদা তোমাকে না ওই ক্যারেক্টারটা ভালো লাগে, মানে ও বলছিল যে তোমাকে যদি এরকম একটা রাজার ক্যারেক্টার মানে সাজানো হয়, তোমার কার্লি হেয়ার টাইপের আছে, তো ওরকম সেট আপ করলে আমাকে ভালো লাগে। তারপরে ও একদিন আলোচনা হতে হতে বলছে দাদা আমি না একটা স্টোরি লিখেছি, আর স্টোরিটা না কাইন্ড অফ তোমার যে নেচারটা আছে ওই নেচারটাকে ভেবে লিখেছি, এবং মানে কাইন্ড অফ তোমার নেচারের সাথে ওই ক্যারেক্টারটা যাচ্ছে, ঠিক আছে? তখন তারপরে ডিসকাশন হলো, হওয়ার পর আমারও খুব ভালো লাগলো স্টোরিটা, তারপরে বুম। গ্রেট। শাশ্বত, সো তোমার এটা অ্যাক্টিং ডেবিউ, না তুমিও অরিজিৎদার মতো আগে অনেক কাজ করেছো? ডেবিউ। সো ফ্রম আ ভ্লগার টু আ অ্যাক্টর, like how this transition is going for you, like which one you are enjoying more? অ্যাক্টিংটা বেশি এনজয়িং করেছি, কারণ ওখানে অনেক শেখার পেয়েছি আমি। ওকে, আর এখানে যাদের সাথে কাজ করি, যেমন এখানে অরিজিৎদাকে তো আমি অনেক দিন ধরে দেখছি, মানে বেলগুড়া থাকে অরিজিৎদা, কিন্তু এছাড়াও অরিজিৎদাকে অনেক দিন ধরে দেখছি আমি। এছাড়াও আমার যারা কিছু ফ্রেন্ডস আছে যারা, তাদের থেকে অনেক কিছু শিখেছি আমি। আর সেই খুব মজা করে কাটি, মানে যে একটা মহল হওয়া উচিত না, যেখানে একটা মহল, মানে একজন ডিরেক্টর, যেমন শুভম যেমন ডিরেক্টর আছে, প্রডিউসার অঙ্কন দা, ঠিক আছে? এবার এদের মধ্যে ওই ব্যাপারটা নেই যে তোমাকে ওটা তুমি না পারলে আরেকবার করো, তুমি প্রথমবার যখন এমন নেই তোমার করতেই হবে, ওটা ভালো করেই করতে হবে না, তুমি তোমার বেস দিয়ে করো। তো আমার এই প্রোফাইলটা একটু বেশি ভালো লেগেছে, অ্যাক্টিং প্রোফাইলটা। সো কোনটা ফিউচারে কন্টিনিউ করলে বেশি খুশি হবে? আমি তো দুটোই কন্টিনিউ করবো। ওকে, আমি দুটোই, যেখান থেকে আমি পরিচয় পেয়ে আজকে এখানে এসেছি সেটাকে আমি ছেড়ে দেবো না, আমি সেটা অবশ্যই কন্টিনিউ করতে থাকবো। আর তার সাথে এটা যদি কোনো ভালো অপশন পাই বা যদি কোনো কাজ পাই আমি অবশ্যই করবো, তার আগে স্কিপটাও করবো। তোমার কি মনে হয় যে স্টার্ট করার জন্য তুমি যে ক্যারেক্টারটা, যে পার্টটা প্লে করেছিল, দ্যাট
would মানে that is the best option to start with? আমার মনে হয় এটা আমার কাছে খুব ভালো একটা অপশন পেয়েছি, মানে আমি একটা যে ক্যারেক্টারটা প্লে করেছি এখানে, এটা মানে অনেকে মানে এক্সপিরিয়েন্স থাকার পর তাকে সেটা দেওয়া হয়, কিন্তু আমি এটা প্রথমবারেই পেয়ে গেছি, এটা আমার কাছে খুব মানে লাকি ব্যাপার, মানে ডিরেক্টর এবং প্রডিউসার দেখে দিয়েছে, এটা খুবই লাকি ব্যাপার আমার কাছে। any challenges that you have faced, like কোনো একটা পার্টিকুলার সিনে তোমার মনে হয়েছে এটা করতে খুব বেশি কষ্ট হচ্ছে বা কিছু? না, একটা জায়গায় একটু প্রবলেম হয়েছিল আমার, একটা পার্ট আছে ওখানে, ওখানে যে আমাদের একটা জায়গাটা ফাইটিং সিন ছিল আমার, তো ওখানে একটু প্রবলেম হয়েছিল আমার একটু, কেন আমার সামনে যে ছিলেন, ঠিক আছে, তো সে অনেক এক্সপিরিয়েন্স ছিলেন, তো তার সামনে দাঁড়িয়ে বা সেভাবে একটা একটু প্রবলেম হয়ে গেছিল তখন, তারপর না আমার করে দিয়েছি, বার করে দিয়েছি। এটা একটা পিরিয়ড ফিল্ম, রাইট? সো আমি ট্রেলারে যতটুকু বুঝতে পেরেছি যে এটা বিভিন্ন সময় ইভলভ করছে, রাইট? সো ওই পিরিয়ড জায়গাটায় মানিয়ে নিতে কতটা সুবিধা বা অসুবিধা হয়েছে? এটা কি আমাকে বললে? হ্যাঁ। আচ্ছা, তো পিরিয়ড জায়গাটায় বলতে একটা তো মানে সুবিধা অসুবিধা দুটোই ছিল, কিন্তু আফটার অল আমাদের ওটা করতে হবে, ঠিক আছে? আর যে দুটো ক্যারেক্টার বা যে পিরিয়ড চেঞ্জটা হচ্ছে, সে দুটো ক্যারেক্টারই হচ্ছে আমার খুব প্রিয়। তো আমি অলরেডি সেটা নিজেকে মানে অনেক সময় নিজেকে, দেখো আমরা কিন্তু মোবাইল ঘাঁটি, কিন্তু আমাদের বাড়িতে গল্পের বইও আছে অনেক কিছু ডিটেকটিভ, আমরা বাঙালি কিন্তু ডিটেকটিভ বলো বা একটু ভৌতিক বলো, একটু শ্মশানের ধার দিয়ে যাওয়ার গল্প, এই গল্পগুলো কিন্তু ছোটবেলায় এরকম ছোট ছোট বই, ইন্সপায়ার করেছে হ্যাঁ, আমরা আমাদেরকে। ছোটবেলায় মেলা থেকে 10 টাকা 15 টাকার বই কিনতাম, কিন্তু তখন অনেক বই থাকতো, আমি কিন্তু খুঁজে 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 ওই সত্যজিৎ রায়ের যদি কোনো ডিটেকটিভ বই থাকতো আর বা ভূতের বই থাকতো, এই দুটো প্রচন্ড টান একটা ছিল, ঠিক আছে? তো যেহেতু শুভম যেটা বলেছিল যে এর ভেতরে এই ব্যাপার মানে এই জিনিস, আমি পুরোটা বলছি না কি আছে কি নেই, বাট কাইন্ড অফ এই জিনিসগুলো আছে, তো এটা কি মানে অনেক ভালোভাবে করতে পেরেছি। হ্যাঁ, ও অবশ্যই আমাদের মানে গাইড করেছে যে কোনটা কিভাবে যাবে, তবে একটা তো পিরিয়ডের একটা ব্যাপার আছে। তা আমার মনে হয় বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিন ধরে যেরকম চলেছে, সামথিং ইজ নিউ উইল বি হ্যাপেন অন 17th of January, এটা কিন্তু দেখবে, ঠিক আছে? যেটা কিন্তু এখনো অব্দি বেঙ্গলি ফিল্মে কিছু হয়নি, সেটা দর্শক দেখবে, এনজয় করবে, দর্শক এনজয় করবে, এবং সেদিনকে বোধহয় 2-3টারও ফিল্ম রিলিজ হবে থিয়েটারে, বাট আমাদেরটা তো ঘরে বসেই দেখতে পাবে, নো থিয়েটার। শাশ্বতর কাছে আছি। তুমি এক্ষুনি একটা ফাইটিং সিকোয়েন্সের কথা বললে, রাইট? সো ফাইটিং সিকোয়েন্সেস আর নট অ্যাকচুয়াল ফাইটিং সিকোয়েন্স, রাইট? সো হাউ ডু ইউ মেক ইট বিলিভেবল যে আমি আলটিমেটলি মানুষটাকে ঘুষি মারলাম না, স্টিল ক্যামেরায় যাতে আমাকে দেখে মনে হয় যে হ্যাঁ সত্যি তার ব্যথাটা লাগলো, হাউ ডু ইউ মেক ইট রিলেটেবল অ্যান্ড রিয়েলিস্টিক? এটাই তো প্রথমে এই জায়গাটা, এটা কি ডিরেক্টরের একটা বিরাট বড় ক্রেডিট? হ্যাঁ, ডিরেক্টর যে ডিওপি ছিল সেও ছিল, এছাড়া যে আমার সামনে ছিল সে আমাকে অনেকবার বলেছিল কোনো প্রবলেম নেই ভাই, লেগে যাবে। সত্যিকারের খেয়েছো ঘুষি? না না, একদম তো? খাইনি, ওকে, লাইফও খাইনি এখন। ওর জন্য আমি আমাকে বলো যে তুমি চাপলেস ভাবে কর, কোনো প্রবলেম নেই, এমনকি এখানে সরে না ওখানে আমার প্রিপারেশনস, এনি রিহার্সালস? না, আমি এটা কোনো রিহার্সাল আমি আগের দিন করেছিলাম, কারণ আমাদের একটা ছিল রিহার্সাল একদিন আগে আমি জাস্ট করে নিয়েছিলাম একটা, কারণ আমার প্রথমবার, এবার আমার সামনে যে স্যার অনেকটা যেমন এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এবার অঙ্কনদার একটা এক্সপিরিয়েন্স আছে, যদি অঙ্কনদার পাশে দিত অঙ্কনদার একটা এক্সপিরিয়েন্স আছে, তো ওই জন্য আমার প্রথমবার আমি যদি প্রথম কোনো কাজ করতে, সেটা আমি একবার কি পরীক্ষার দিন যাওয়ার আগে আমি একবার তো বইটা উল্টে দেখে যাবো, তো ওইটাকে আমি একবার দেখে গেছিলাম একবার যে কোনটা কিভাবে করছে। তো দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট পার্ট অফ দিস মুভি? আমার কাছে ওটা লেগেছে। ওকে, আমার কাছে ওটা লেগেছে। তোমারও একটা ফাইটিং সিকোয়েন্স আছে? আমার কতগুলো আছে? দুটো, মানে ফাইটিং সিকোয়েন্স আমাদের একটা রয়েছে যে যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে সিকোয়েন্সটা আছে, আর আমি বলছি না কোথায় আছে, বাট আছে হয়তো কিছু, সেটা দর্শকরা দেখুক, ভালো লাগবে হয়তো। হ্যাঁ, ফাইটিং সিকোয়েন্স কিন্তু যেটা আমাদের ট্রেলারে বেরিয়েছে, ওই ফাইটিং সিকোয়েন্স করতে গিয়ে কি হয়েছে, আমার একটা শর্ট ছিল যে ওপর থেকে এসে মারা, সেটা মারতে গিয়ে আমার ঘাড়ের এই জায়গাটা মানে ঝাটকা লেগে গেছে, ঝাটকা লেগে মানে পুরো মাথা ঘুরে আমি বসে পড়েছি, দিয়ে আধা ঘন্টা টোটাল স্টপ, এবং ব্রিদিং ট্রাবলও হচ্ছিল এই ফাইটিং সিনটা করতে গিয়ে। তারপরে গাড়ি থেকে একটু শুলাম, এসি চালাম, তারপর আস্তে আস্তে ওখানে ওই কলকাতা পুলিশের একজন ছিল, উনিও কিছুটা আমাদের করে সাহায্য করেছে, রাস্তার ইয়েতে ছিল, তো তারপরে ওই মানে আমাদের প্রোডাকশনের তো অনেক টাইম লস হয়ে গেছে ওখানে, প্রায় 45 মিনিট রাত্রির বেলা করতে গেছি কলকাতায়, ঠিক আছে? তারপরে আমাদের ফাইটিং সিনটা তো তুমি তো দেখেইছো ফাইটিং সিনটা,
তো কেমন লাগলো ফাইটিং সিনটা? আমার দুর্ধর্ষ লেগেছে, আই এম ভেরি এক্সাইটেড। যখন আমি এই পডকাস্টটা করব ভাবি, ঠিক আছে, তখনকার মাইন্ডসেট আর যখন আমি তোমাদের ট্রেলারটা দেখলাম তখনকার মাইন্ডসেট দুটো কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে আফটার ওয়াচিং দ্য ট্রেলার। আই এম ভেরি ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস মুভি অ্যাজ ওয়েল। সো দেখো, শুধুমাত্র অ্যাক্টিং বা অ্যাক্টিং রেঞ্জ নিয়ে আমি কথা বলবো না, সব কিছুর সাথে একটা বিজনেস জড়িত থাকে। ওকে, নাও ইউ আর বিং দ্য প্রডিউসার অফ দিস ফিল্ম, সো some amount of money you have invested on this movie. Will you be disheartened if this money does not come back? না, ব্যাপারটা দেখো, মানে তুমি আমাকে মানে বলছো যে প্রডিউসার, আমি কিন্তু মেন প্রডিউসার নই। Okay. মেন প্রডিউসার হচ্ছে শুভম। হুম। এবং যখন হয় না একটা জায়গায়, তারপরে যখন একটু ফাইন্যান্সিয়ালি হেল্প লেগেছে যাতে সিনেমাটা স্টপ না হয়ে যায়, যাতে হয়, সেই জায়গাটাই আমি একটুখানি পুশব্যাক করেছি, দ্যাটস ইট। Okay. যে হোক, সিনেমাটা হওয়াটা দরকার। থ্যাংক ইউ সো মাচ রাজবাড়ির রহস্যর পুরো টিমকে আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং নিজেদের আপকামিং শর্ট ফিল্মটা সম্পর্কে এতগুলো ইনসাইটস দেওয়ার জন্য। সবাই কিন্তু 17ই জানুয়ারি ফেসবুকে চোখ রাখবেন, সিনেমাটা রিলিজ হচ্ছে। আমি ভীষণ এক্সাইটেড। আর যারা এখনও অবধি ট্রেলার দেখেননি, ট্রেলার কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। সো আশা করি এই ভিডিওটা দেখার পর এবং ট্রেলারটা দেখার পর আপনারা প্রত্যেকে ভীষণভাবে ইন্টারেস্ট হবেন যে সিনেমাটা পুরোটা দেখার। থ্যাংক ইউ। আর আপনাদের জেনুইন ফিডব্যাকগুলো কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।